সোমবার ৫ই আগস্ট ১৯২৪ দুপুর ছাত্র জনতা শিক্ষক আপামর জনসনের সাধারণের অবিরাম আন্দোলনের ফলে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন কিছুক্ষণ আগে এবং সেনা প্রধান সে দায়িত্বভার গ্রহণ করলেন এবং আজকেও ছাত্র জনতার সেই গণ আন্দোলন ছিল। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শত বাধাবিঘ্ন অতিক্রম করে সব পেশার মানুষ একত্রিত হয়ে ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছে এবং সেই আন্দোলনের ফলে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং সবাই এখন আনন্দ উল্লাস করছে। সবাই আনন্দ মিছিল করে কাছাকাছি যারা ছিল এই ফার্মগেট আমাদের ফার্মগেটে সংসদ এলাকায় এসেছে। ওখানে আগে আসতে পারেনি। আজকে সেই স্বাধীনতাটা আরেক স্বাধীনতা হলো সকল পেশার মানুষ ছাত্র জনতা এই সংসদে এসে তাদের উল্লাস প্রকাশ করছে, যেহেতু আজকে বলা যায় আরেকটা স্বাধীন হলো সেই অত্যাচারিত নিপীড়িত বা অহংকারী, যেটা বলা হয় ক্ষমতার দম্ভ এবং অতি ক্ষমতার লোভের কারণে এই সরকার বাধ্য হল। সবাই তিনটা থেকে সকলে এসেছে ছাত্র জনতা এই সংসদে। অর্থাৎ আজ গণতন্ত্র বলা যায় সত্যিকার অর্থে জনগণ সেই ক্ষমতা সেই যৌক্তিক দাবিকে তারা দমিয়ে রাখার জন্য সেই তরতাজা তরুণদের, সেই যুবকদের, কিশোরদের, শিশুদের অনেক হত্যা করেছে, রক্ত ঝরিয়েছে রাজপথে। শুধু রাজপথে নয়, বাংলার সারা জেলা শহর বিভিন্ন স্থানে অজস্র
অজস্র প্রাণ হারিয়েছে, অসংখ্য প্রাণ হারিয়েছে, যার রেকর্ড হয়তো অনেকের কাছে নাই। সরকার এগুলি সবই মনে করছে তার ক্ষমতায়, তার শক্তিতে সে দমন করবে, নিপীড়ন করবে। কিন্তু দমন নিপীড়ন করে কতদিন চলা যায়? সত্য ন্যায় কোনো দিন দমন করা যায় না। সত্য ন্যায় একদিন প্রস্ফুটিত হবে, সত্য ন্যায়ের জয় হবে এবং মিথ্যা এবং সকল অন্যায় অবিচার অবসান হবে। আর আজকে সেটাই হলো বাংলাদেশে, সেটাই হলো এই ঢাকার রাজপথে, যেটা অনেকেই কল্পনা করে নাই বা অনেকেই তাদের প্রত্যয় ছিল, তাদের হৃদয়ে সেই বিশ্বাস ছিল, সেই বিশ্বাস থেকেই তারা আজকে এই বিজয় অর্জন করেছে। এটা একটা বিজয়, সেই মহাবিজয় আজকে। এই বিজয়ে আমিও এসেছি, যেহেতু আমার বাসা মণিপুরি পাড়া, আমিও ঘর থাকতে পারিনি, আনন্দ উল্লাস করতে এসেছি এখানে বা দেখতে সেই বিজয়ের যে অভিপ্রকাশ, বিজয়ের যে আনন্দ, সেটা কীভাবে সেই ছাত্র জনতা এবং সাধারণ মানুষ উপভোগ করে। কিছু পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক সাহায্য নিয়ে গেছে, যদিও ওটা করা উচিত না। আইনটা নিজস্ব গতিতে চলবে, আইন শৃঙ্খলা সরকারি সংস্থাকে অযৌক্তিকভাবে বা অনৈতিকভাবে হবে না, আইনই তার বিচার করবে। তারা যেহেতু এই ছাত্র জনতার উপরে গুলি করেছিল, তাই ওই হেলিকপ্টারে করে দেখা যাচ্ছে এক এক মন্ত্রী হয়তো বা সেই অত্যাচারী শৈল শাসকরা চলে যাচ্ছে। তারা অন্যায়ভাবে নির্বাচন দিয়ে সেই ভোটার নির্বাচনে তারা ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিল, ধরে রাখতে চেয়েছিল, মনে করছিল তারা সকল অন্যায়কে প্রতিহত করে, মানে যৌক্তিক আন্দোলন, যৌক্তিকতায় প্রতিহত করে তারা টিকে থাকবে ক্ষমতা নিয়ে। তাদের অনেক ক্ষমতা আছে, অনেক শক্তি আছে, অনেক বাহিনী আছে, কিন্তু সেই অহংকার দম্ভ কোথায় গেল এখন? গত কয়েকদিনও প্রধানমন্ত্রী যে দম্ভকার কথা বলেছে, মন্ত্রীরা সব দম্ভ দেখিয়েছে, কিন্তু ছাত্র জনতার পরিপ্রেক্ষিতে সেই দম্ভ কোথায় আছে? এটা দ্বারা আমাদের সকলেই শিক্ষা নেওয়া উচিত। অন্যায় এবং অবিচার কোনোদিনই জয় হতে পারে না। অন্যায় অবিচার একদিনের বিচার হবে, অবসান হবে এবং নিশ্চয়ই সত্য ন্যায় একদিন জয় হবে। যেটা আমি সবসময় মনে প্রাণে এবং মুখে বলে আসতেছি। আমার উপরে অনেক অন্যায় অবিচার হচ্ছে বিভিন্ন স্থানে, অফিসে বা বলি আমার আত্মীয় স্বজন, আমার ন্যায্য হক, আমার বাবার দাদার যে বাড়িটুকু, সেই অংশ যেটা আমি ন্যায্যভাবে নিতে চাচ্ছিলাম, সেখানেও অনেক বাধা দিয়েছে আমার নিকটাত্মীয়রা, তার সঙ্গে যোগ দিয়েছে শয়তানেরা। সেই শয়তানরা আশেপাশে ছিল, আমার ঘরের আশেপাশে, এবং আমার আত্মীয় এবং আমারই টাকা পয়সা খেয়েছে সেই শয়তান। আমি তাদের ঘৃণা করি, থুতু দেই তাদের যে অন্যায় কাজে আমি প্রতিবাদ করি এবং সেই অন্যায় কাজকে অনেকেই সায় দিয়েছে। আমার পাড়ার অনেকেই, জানি না তারাও একদিন এইরকম অবস্থার পরিস্থিতি পড়বে। কারণ আমার বাবা মা নিরক্ষর ছিল, আমার বাবা মা হয়তো আক্ষরিক অর্থে লেখাপড়া করেনি, কিন্তু তারা তাদের জীবন দিয়ে, তাদের কাজকর্ম দিয়ে দেখিয়েছে মানুষ কীভাবে মানুষ হতে হয়। পশু শুধু লেখাপড়া করেই শিক্ষিত হওয়া যায় না, লেখাপড়া না করেও মানুষ হওয়া যায় প্রকৃতভাবে। এবং তারা সারা জীবন করেছে, অন্যদেরকে সেবা দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, তাদের সামান্য সামর্থ্য দিয়ে তারা অন্যের সেবায় তারা ছিল।
করেছে সারাদিন। আমরা সেই শিক্ষা পেয়েছি ছোটোবেলা থেকে। আমাদের হয়তো টাকা পয়সা ছিল না, হয়তো আমাদের মন ছিল বড় একটা বাবা মায়ের, সেই তারা নিরক্ষর হয়েও তারা সেই যারা অভাবী দুস্থ বা প্রয়োজন যাদের নিডি পার্সনদের তাদের যৎসামান্য খাদ্য পরামর্শ আশ্রয় এবং বিভিন্নভাবে দিয়েছে আমার বাবা, আমার মা, বড় ভাই ফিলিপ। সে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু সে কোনোদিন যুদ্ধ পরবর্তী জীবিত থাকা অবস্থায় দেশের কোনো সুযোগ সুবিধা সে নেয়নি, কোনো ভাতা গ্রহণ করেনি। বলেছে সে দেশের জন্য এবং আমাদের মঙ্গলের জন্য, সার্বিক মঙ্গলের জন্য সে যুদ্ধে গেছে, কোনো কিছু পাওয়ার আশায় নয়। কিন্তু অনেকেই মিথ্যাভাবে মৃত্যু করেছে যে, এবং অনেকের বয়স হয়নি তখন, এখনও তারা মৃত্যুযুদ্ধের সার্টিফিকেট নিয়ে, মানে ভুয়া সার্টিফিকেট নিয়ে অনেক সুযোগ সুবিধা নিয়েছে, কিন্তু সে নেয়নি। পরবর্তী তার মৃত্যুর পরে তার স্ত্রীর ভরণ কীভাবে হবে, যেহেতু তার 2 সন্তান আছে, তারা বিবাহিত সংসার করেছে, তারাও ঠিকমতো বাবা মাকে দেখেনি, তাদের করেনি। তারপরে সেই বরিশালের আমাদের গোলপুকুরের চৌমাতার সেই এলাকার সংসদরা সদস্যরা তারা মিলে সেই ব্যবস্থা করে তার ভাতার ব্যবস্থা করেছে, সেটা পেয়েছে। এবং সেটা তার বড় ছেলে ভূতের বউ একটা শয়তান নাম্বার দ্য গ্রেট, সে সেই ভোগ করেছে। আমি অনেক বুঝিয়েছি, দেখিয়েছি, অনেক সহ্য করেছি, আর নয়, তারাও তাদের শাস্তি খারাপ কর্মকাণ্ডের শাস্তি পাবে। যা হোক, শুনে নিয়ে কিছু কথা আমার এসে গেল এই পরিপ্রেক্ষিতে। তারা এখনও আমাকে প্রতিহত, মানে আমি যাতে আমার বাবা মার ন্যায্য অংশটুকু আমার এটা পাও না, বাবা মা চলে গেছে, আমরা 2 ভাই পাবো, সেটা থেকে বঞ্চিত করার জন্য কত যে পরিকল্পনা, অপপ্রচেষ্টা তারা করেছে। বৌদিও করেছে, তার 2 সন্তানরা করেছে, এবং আর এক বড় পুতের বউ সে করেছে। তার সঙ্গে সে জুগিয়েছে আশেপাশে কয়েক শয়তান মানুষ নামে মানুষস্বরূপী পশু, আমি বলবো সেই পশুরা তার টাকাকে, তার দেহ ভোগ করে, তাকে ইউজ করে, তার কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে, এবং বৌদির কাছ থেকেও বা সেই ফিলিপদার সেই ভাতা খেয়ে অনেকে তার পক্ষে কথা বলছে। আমি বলবো যারা তাকে সাপোর্ট করবে, সেই ফিলিপদার বড় সন্তান এবং তার বড় পুত্রের বউকে যারাই তাকে মানে সাপোর্ট করবে, তারাই সেই কুলঙ্গার, তারাই মানে অন্যায়কারী, এবং তারাই ফিলিপদার টাকা ভোগ করেছে, খেয়েছে, এবং এই কলিসের বউকে তারা ভোগ করছে। এবং সেই নির্লজ্জ কলিসের বউ তার দেহ, তার অর্থ এগুলো বিলিয়ে দিয়েছে, নিজের আত্মা, নিজের দেহকে বিলিয়ে দিয়েছে। সেই কুলঙ্গার আমার বড় ভাইস্তা, সে একটা পাঠা, সে একটা ভেড়া, সে একটা কুলঙ্গার, আমার বংশে সে থাকার যোগ্য নয়। আমি তাকে এই শিক্ষাই দিব, অন্যায় করে আমার বংশে, আমার বাবার বংশে সে বংশধারী হতে থাকতে পারবে না। ওই বাসা করছে, ওই বাড়ি ভাঙতে হবে, ওই বাড়ি অন্যায়ভাবে করা হয়েছে ফিলিপদার টাকা চুরি করে। এবং বৌদি মারা যাওয়ার পরে, না মারার আগে যে অসুস্থতা ছিল, সেই সময় টাকা ছিল অনেক টাকা, যেটা 10 লক্ষ টাকা পেয়েছে বিশেষ সময়। এবং সেই 2010 থেকে 10-এর পর থেকে ফিলিপদার ভাতা পেয়েছে, সেই সমস্ত টাকা ভাতা তারা খেয়েছে এবং ভোগ করেছে। এবং পরবর্তীতে যত শুধু ভাতা, মাসিক ভাতা না, এবং সেই কি বলবো, যে বিভিন্ন সুযোগ সুবিধা বা বোনাস পেয়েছে, উৎসব ভাতা বা ধর্মীয় ভাতা হিসাবে, সেগুলো তারা ছলে ছতরে নিয়েছে। আমি যখন মোদিকে জিজ্ঞেস করি যে এই টাকাগুলো কী করছে, সে বলেছে না, আমার কিছু জমা করি, আমি ওদের বাজার করতে দেই না। আসলে ওই শালা শয়তান কুলঙ্গর
পুলিশ এবং পুলিশের বউ এগুলো সবই আত্মসাৎ করেছে, চুরি করেছে এবং মিথ্যাভাবে বলেছে এবং বৌদিকে ভয় দেখিয়ে রাখছে যেন সে সত্য কথা না বলে, হয়তো তাকে হয়তো অত্যাচার করেছেও অনেক। এবং সেই ভয়তে সে আমাকে বলেছে যে সমস্ত টাকা নাকি কিছু টাকা তাদের জন্য দিচ্ছে না, দেয় না, পুলিশই তাদের সংসার যাচ্ছে যান পুলিশ তাদের সে হয়তো ইচ্ছাকৃতভাবে তার প্রয়োজন অনুসারে কিছু বাজার করে বা তার চিকিৎসা বাবদ তার ইচ্ছা মতো করে আর কলিন্সি সংসার চালায়। কিন্তু কলিন্স যে বেতন পায় তা তো বুঝতে পারি, ঢাকা শহরে থাকে, কয় টাকার বেতন পায় সে মেট্রিক পাস করে নাই। আমার জন্য মতে 10,000 টাকার ঊর্ধ্বে নয়, সেই টাকা নিজের থাকতে 5,000 টাকা চলে যায়। কীভাবে ওই 5,000 টাকা দিয়ে দুই সন্তান মেয়ে আছে বড়, পড়াশোনা করায়, আবার ছোটো ছেলে স্ত্রী কত লাক্সারিজভাবে চলছে, সমস্তই আমি বলবো এখন এটা সত্য এবং এটা মানে তারা বিভিন্ন উপায়ে মার কাছ থেকে টাকা আয় করছে। আর মা ভয়ে মনে করছে যে ছোটো সন্তান তার থেকে দূরে সরে গেছে বা চলে গেছে, সে হয়তো পটুয়াখালী তার জীবিকা নির্বাহের জন্য চাকরির জন্য পরিবার নিয়ে থাকছে। আর মনে করছে যে আমাকে আমার বড় সন্তান দেখবে বা বড় পুতের বউ নাতিপুতিরা দেখবে, হ্যাঁ, সেই আশায় বা সেই ভরসায়, এবং যদি না দেয় তাহলে হয়তো অত্যাচার নির্যাতন করবে বা ভালো সেবা পাবে না। কিন্তু ভালো শেষ সময় অসুস্থ অবস্থায় ভালো সেবা পাওয়ার জন্য হয়তো সে আমার কাছে মিথ্যা কথা বলেছে এবং সমস্ত টাকা তাদের জন্য ব্যয় করেছে। ওই কুলাঙ্গর পুলিশের স্ত্রী লিপি, ও একটা কুলাঙ্গর, ও কর্মতে মনুষ্যত্ব নয়, ও একটা কী বলবো খারাপ নেচারের মহিলা, যেটা আমার সংসারে এসেছে। ফিলিপিয়া গ্রহণ করে না, বিয়ে করার পরে এরা অসামাজিক কার্যকলাপ করে বিয়ে হয়েছে, কিন্তু এরা মেনে নেয়নি, ত্যায্যপুত্র করেছে পর্যন্ত 3-3.5 বছর দূরে দূরে থেকেছে, ঘরে উঠায় না। তারপরে যখন দেখছি তারা থাকতেছে, তাদের বাচ্চা আসছে, তখন তো আমি একটু তাকে আমার বড় ভাই ফিলিপদাকে বুঝিয়ে সুঝিয়ে যে সবই তো হয়েছে, আর তো নেবার কোনো কথা নাই, উপায়ও নাই, তুমি নাতিপুতিকে আদর করো, দেখো, সুতরাং এখন মানতেই হবে। মানে বলি না যে কাটা গিলেছি, কাটা এখন গলা থেকে নিচের দিকে দিতে হবে, এটা উগড়াইয়ে ফেলা যাবে না বা ই করা যাবে না। সুতরাং আমি বুঝিয়ে সুঝিয়ে ঘরে উঠলাম এবং আমার উদ্যোগে, আমার প্রচেষ্টায় তাকে ক্যাথলিক মণ্ডলীভুক্ত করলাম, শিক্ষা দীক্ষা দেওয়ার ব্যবস্থা করলাম। তৎকালীন যারা ছিল মিশনে কাটিকেস্ট, সেই রত্নের মা অঞ্জলিনা পিতা, তাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে শিক্ষা দিয়ে সেই ক্যাথলিক ধর্মে দীক্ষিত করে তারপর সামাজিকভাবে ধর্মীয়ভাবে তাদের আবার পুলিশ এবং লিপির বিবাহ ব্যবস্থা আমিই করেছি। ঢাকা থেকে অনেক টাকাও দিয়েছি বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে, এবং অনেক বুদ্ধ পরামর্শ বা অনেকভাবে আমার জন্যই তারা ওখানে থাকতেছে। তার ছোটো ছেলেরও বিবাহ অবদান আমার, আমি টাকা পয়সা তাদের একটাও ছিল না, আমি টাকা পয়সা দেওয়ার দিয়ে ব্যবস্থা করেছি, আমি নিজে দিয়েছি, আমার ভাই বা অন্যান্যরা সাহায্য করছে। তার বিনিময়ে তার বিবাহ, ছেলেও নিজে বিয়ে করছে, সেটাও গ্রহণ করতে চায় না, আমিও বিয়ে যাইতে চাই না। কিন্তু ফিলিপে যখন বললো তুই যদি না যাস আমিও যাবো না, ব্যবস্থা হবে, অবস্থা হবে, সেটা শান্তি রক্ষার্থে এবং মান সম্মান রক্ষার্থে আমি সেই ছোটো ছেলের বিয়েতে গেলাম এবং ব্যবস্থা করলাম সামাজিকভাবে টাকা পয়সা দিয়ে। কিন্তু সেই টাকা পয়সা তারা অন্যভাবে ব্যয় করছে, এখানেও আমার অবদান রয়েছে। কিন্তু সেও দেখছি মানে অকৃতজ্ঞ, বেঈমান, ভুলে যায় যারা, মানে অকৃতজ্ঞ বেঈমান, যারা অন্যের উপকারের কথা স্বীকার করে না, ভুলে যায়, মনে রাখে না, তারাই বেঈমান। আমি বলবো ফিলিপদার 2 সন্তান, 2 পুতের বউ, তারা বেঈমান। আমি অনেকভাবে সাহায্য বুদ্ধি পরামর্শ, টাকা পয়সা, সাপোর্ট বিভিন্ন রকমের করে চেষ্টা করেছি, আমার পরিবার না করে আমার নিজের দিকে না তাকিয়ে করেছি, কিন্তু তার ফল তারা আমাকে এখনও দেওয়া থাকছে না। বরং আমি যাতে ওই বাড়িতে না ভাগ না নেই, ভাগই করি, সেই বিভিন্ন পরিকল্পনা করেছে। হ্যাঁ, কতভাবে যে তারা চেষ্টা করেছে, কিন্তু সফল হয় না। কারণ সত্য ন্যায় একদিন জয় হবেই, প্রতিষ্ঠিত হবে। অন্যায়, অবিচার বা মিথ্যা কতদিন আর
থাকে, তা আমরা আজকেও প্রমাণ পেলাম এবং তারাও প্রমাণ পাচ্ছে। মনে করছে যে আমি সেই জায়গা নিব না বা তারা দিবে না বা তারাই একা একা ভোট করবে এবং সেই প্রতিহত করেছে, মানে আমি নিয়েছি এবং সেটা নিয়মতান্ত্রিকভাবে এই জায়গার যে কর্তৃপক্ষ মিশন, সেই মিশনের কাছে আমি আবেদন করেছি, জানিয়েছি। সেই প্রবৃত্তির তাদের পরামর্শক্রমে বাসা আমাদের পাড়ায় সকল সদস্য যেটা আছে আমরা মিটিং করেছি, সবাই একমত হয়েছে এবং রেজলিউশন নিয়েছে যে এটা সুবরণ বিশ্বাস আমার বাবার করা ঘর, আবার মার কষ্টে অনেক কষ্টে অর্জিত এই ঘর এবং জায়গা এবং এটা সম্পূর্ণ আমার বাবা মার করা। কিন্তু তারা আমার বাবা মাকে অনেক অসম্মান করেছে। বাবা হয়তো অনেক আগে চলে গেছে, 1991 সালে চাকরি করছে, তারপর বেশি দিন বসে থাকতে হয় নাই, অসুস্থতায় মারা গেছে। তখন আমরা ছিলাম, চেষ্টা করেছি আমাদের সাথে মতো থাকার করতে, কিন্তু মাকে তারা অনেক অবহেলা করছে, যা ফিলিপদার ওয়াইফ অনেক, যার জন্য আমি আমার মাকে ঢাকা এনে রেখেছি বিভিন্ন জায়গায়। আমার বাসায়, আমার কাকাতো ভাইয়ের বাসায়, মঙ্গলদার বাসায়, সেই পাগারে সেই বৌদি অনেক রেখেছে তাদেরকে। আবার আমি বরিশাল রেখেছি, যে কয়দিন বৌদিকে টাকা দিতাম আমি, যাতে মার সঙ্গে ভালো ব্যবহার করে, মাকে তো সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু তা করে না, অনেক অত্যাচার করছে, নির্যাতন করছে, ভাত থেকে দেয় না, কী করতে দেয় না। শেষ পর্যন্ত সে মরার আগেও না খেয়ে মরছে তার পিঠের লোহাতে। বলে না, যে এরকম কর্ম সেরকম ফল, যে যেরকম করবে সেই সেরকম পাবে, এটাই অবধারিত, এটাই সত্য। এখনও যারা অন্যায় অবিচার করে অন্যকে ঠকাবার চেষ্টা করছে, অন্যের ঘাড়ে উঠে নিজের মানে প্রমোশন বলি, নিজের উন্নতি, নিজের সুবিধা করব এরকম চিন্তা করছে, সারা সেই চিন্তা থেকে বাদ দেন এবং সত্য ন্যায়ের পথে থাকেন। সত্য একদিন প্রকাশিত হবেই হবে, সত্যের জয় হবেই হবে, যেটা আজকেও আমরা সারা বাংলাদেশে দেখতে পেলাম, দেখছি। এই যে মানুষের ভয়, সবাই এসেছে, সেই জয় হয়েছে, যে আজকে এই জাতীয় সংসদে সবাই উল্লাস করছে, এসেছে। হ্যাঁ, সবাই আমরা যা দেখলাম, আমি ইমোশনালি আমার পারিবারিক কিছু কথা বলতে এই আনন্দ বিজয় উল্লাসে এসে ইমোশনালি কিছু কথা এসে গেছে। যারা বোঝার তারা বুঝুক, যারা অন্যায়কারী তারা সেই পথ থেকে বেরিয়ে আসুক, পরিবর্তন হোক মন। যদি সত্য ন্যায়ের পথে থাকে তাহলে আমার সাপোর্ট পাবে, আর যদি অন্যায় এবং অবিচার এবং খারাপের পথে থাকে আমার কোনো সাপোর্ট তো পাবে না, বরং তাদের শাস্তি ভোগ করতেই হবে, ওই বাড়ি ত্যাগ করতেই হবে, তাতে যাই করতে হয় আমি করব। অন্যায়ভাবে আমার বাবা মা এত কষ্ট করে অর্জিত করেছে এই বাড়িঘর, সেখানে তারা অন্যায় অবিচার করবে, অসামাজিক কাজ লিপ্ত থাকবে, মিথ্যা, তারপর মানে প্রভাবশালী খারাপে টাকা পয়সা দেবে, দেহ ব্যবসা করবে, সেটা আমি করতে দেব না। সেটা আমি খালি রাগ হইনি, খালি বলি নাই, এই মাধ্যমে বলতে চাই আমার বাবা আমার কবরকে সব স্বীকার করছে, যারা স্বীকার করে নাই, আমার বাবা মার অপমান করছে কবরকে। এই বেশি দিন নয়, গত বছর নভেম্বর মাসে আমিও গেছি ঢাকা থেকে বাবা মার কবরে দিতে। সেই কবর আমার তাদের আগে আমি গেছি, মোমবাতি, আগরবাতি বা ফুল দিয়ে সাজিয়েছি। তারপরে কলিসের বউ শয়তান নাম্বার গ্রেড, সে আর কলিসের মা গেছে তার নাতি নিয়ে কবরস্থানে। আমি যে এগুলো সাজাইলাম আমি ফাঁক রাখছি তাদের দেওয়ার জন্য, কিন্তু সেগুলি আইসা বলে কলিসের বউ, এগুলো কি সরাও এগুলা ফলাও আর ছেলেকে উদ্দেশ্য করে। আমি যেখানে দাঁড়ানো, আমি তখনই প্রতিবাদ করছি, কাছে ছিল কলিসের মা। আমি বলছি এগুলো কী বলতেছে, এটা আমার বাবা আমার কবর আমি দিচ্ছি। হ্যাঁ, আমি তাদের সন্তান, এখন জীবিত আছি, একটা বা মেয়ে আছে, সেটা অন্য কথা, দূরে আছে অসুস্থ, সেটা ঘুরাই দিল। হ্যাঁ, এইভাবে তারপরে আবার যাই হোক, আমি সবাইকে বলেছি যে এরকম কথা বলতেছি, সবাই বলছে ঠিক আছে আমরা দেখবো। কেউ তো দেখলো না, সবাই অন্যায়কে সাপোর্ট করলো। আমার অবাক লাগে বরিশালের লোকদের, তাদের মধ্যে কি বিবেক আছে, মনুষ্যত্ব আছে? তারা কি ন্যায় অন্যায় বোঝে না এবং কোনটা সঠিক ন্যায়, এটা কি তাদের মধ্যে সেই জ্ঞান নাই, নাকি সব তাদের মানে স্বার্থপরতার জন্য, তাদের লোভের জন্য, তাদের এই প্রাপ্যতার জন্য, মানে সুবিধা নেওয়া গ্রহণ করার জন্য সব ভুলে গেছে? হ্যাঁ, তারপরে তারা আবার একটা করছে, যখন ঘোষণা দিল মণ্ডলী থেকে বা যে সবার
কবরে যেন নাম লেখানো হয়, যেন কবর সংস্কার করা হবে বা সবার পুরুষ করে লাইনে লাইনে থাকবে, সেই পুরুষের যেন নাম লেখা হয় বা কবরের নাম যেন থাকে। সেটা যখন ঘোষণা আসলো, আমি কাছে ছিলাম, সঙ্গে সঙ্গে পুলিশের বউ করে উঠলো, এই একটা কবর মানে তার শ্বশুরের কবর একটা তাদের, আর 4টে কবর মানে আমার বাবা মা, আমার ঠাকুরমা এবং আমার মেজো ভাই, এই 4টে কবর বলে তার না। তাহলে আমার বাবা মার কবর যদি তার না হয়, তাহলে আমার বাবা মার করা ঘরে তারা কেমনে স্থান পায়? এটা কোন নিয়মে বলে, কোন আইনে বলে? কোনো আইনে তারা থাকতে পারে না। কারণ তারা আমার বাবা মার কবরটা অস্বীকার করা মানে আমার বাবা মাকে অস্বীকার করা। আর আমার মানে আরও অনেক করছে। আমি সবাই বৌদিকে বলেছি মাকে, ওই তারা তো সাপোর্ট দিচ্ছে, মানে অন্যায়ের পক্ষে করছে, কোনো ব্যবস্থা করে না। আশেপাশে যারা ছিল তখন সেই সময় মানে সমাজ নেতারা বলছিলেন তুল জানাই তাদের, তারাও কোনো ব্যবস্থা গ্রহণ করে না বা সত্য ন্যায়ের পথে থাকে না। কারণ তারা সবাই মিলে মনে হয় সেই ভোগ করছে তার অর্থ দেহ। আমি এখন বলতে বাধ্য হচ্ছি, কারণ ও আমাদের পরিবারের কেউ না। আমি বলবো আমার বংশধরের ওরা কেউ না, ওরা কুলঙ্গার। কেবলমাত্র স্থান নিছ, স্থান থাকবে না তোমার, আমি সেই ব্যবস্থা করব। যা হোক, অনেক দিনের সঙ্গে কথা বললাম, পারিবারিক কথা এসে গেল, এখানে রাখি। আমার পরবর্তী আমরা এই সংসদে সবাই এসেছে, মানে সব পেশাজীবী মানুষ কাছাকাছি যারা আছে সবাই এসেছে, আনন্দ উল্লাস করছে, কারণ আজকে একটা বিজয় হয়েছে। সেই বিজয়, এত আন্দোলন, সামান্য কোটা না, যা বৈষম্যমূলক বিরোধ আন্দোলন ছিল, এবং সেই কোটা বিরোধী আন্দোলন যারা এখন 56% লোক মানে বিভিন্ন কোটায় চাকরি পাবে, আর যারা পড়াশোনা করবে তারা মাত্র 40%। তাও সেগুলোর মধ্যে অনেক রি-ইঞ্জিনিয়ারিং আছে, তাদের দলীয় লোক, তাদের আত্মীয় স্বজন, তাদের মানে পদলেহনকারীরা, তাদের যারা টাকা পয়সা দেয় তাদের পায়, কিন্তু সত্যিকার যারা মেধা তারা চাকরি থাকতে বঞ্চিত হয়। যার জন্য বাংলাদেশে আমাদের বলবো যে বিভিন্ন সরকারি পর্যায়ে যারা চাকরি করে, বড় নিম্ন থেকে উচ্চ পর্যায় পর্যন্ত, যেহেতু তারা অবৈধভাবে আসে, অর্থ দিয়ে আসে, অন্যায়ভাবে আসে, সেইভাবে তারাও আবার অর্থ আদায় করে, অর্থাৎ উপরি আদায় করে। কারণ অনেক টাকা উপহার দিয়ে তারা এই চাকরিটা নেয় বা বিভিন্ন সুবিধা দিয়ে, তাই তারা সেটা উৎসাহ করার জন্য করে। যার জন্য যে কোনো কাজ করতে গেলেই আমরা সরকারি পর্যায়ে দেখি যে সরকারি যে চার্জ আছে, নিয়ম আছে, তার থেকে বহুত গুণ বেশি, বহুত টাকা তাদেরকে দিতে হয় উপহার হিসাবে, যেটা আমরা বলি বাংলায় ঘুষ ছাড়া কোনো কিছু হয় না। সেই সরকারি কর্মচারীদের আমার মনে হয়, আমার উচিত, আমি যেটুকু মনে করি, এই মুহূর্ত থেকে, আজকে থেকে সেই সকল কুলাঙ্গা সমস্ত সরকারি উচ্চপদস্থ, নিম্ন থেকে উচ্চপদস্থ পর্যন্ত সকলকে বয়কট করে, সকলকে চাকরিচ্যুত করে, নূতনভাবে যারা মেধাভিত্তিক, যারা উপযুক্ত, তাদেরকে চাকরি দেওয়া উচিত। যারা সেবা করবে দেশে, যারা জনগণের সেবা করবে, তাদেরকে চাকরিতে সমস্ত পদে বহাল রাখতে হবে। এবং সেই কুলাঙ্গার যারা অপদার্থ, তাদের মেধা নাই, তাদের যোগ্যতা নাই, তারা এই অর্থ দিয়ে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তারা সরকারি বিভিন্ন পদে এসেছে, যার জন্য দেশকে লুটেপুটে খাচ্ছে। কোনো সরকারি নিয়ন্ত্রণ নাই, যে যেভাবে পাচ্ছে খাচ্ছে, ঊর্ধ্বতনদেরকে দিচ্ছে, বিভিন্নটা নিয়েছে, ঊর্ধ্বতন দিয়েছে। এটাই এটা আর এটা সবাই দেখেন কত আনন্দ, কত উল্লাস, কত জয়, সত্যি আনন্দ। কারণ সত্য ন্যায় জয় হবে, আমি সবসময় এটা বিশ্বাস করি। যতই আঘাত এসেছে আমার জীবনে, সে ছোটোবেলা থেকে আমি কিন্তু টলিনি, নড়িনি, এবং সত্যি সৃষ্টিকর্তার এবং প্রকৃত মানুষের ভালোবাসা পেয়েছি, তাদের সাহায্য সহিত এবং অর্থ দিয়ে তারা আমাকে সাহায্য করছে বিভিন্ন বিপদ আপদে, অসুবিধায় বিভিন্নভাবে। বিআই বলেন, আমার ঢাকা শহরে আসা, টাকা পড়াশোনা হোক, আমার চাকরি বাকরির ক্ষেত্রে, আমার অসুস্থতায় মারাত্মক তারাই আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং সকলকে ভালো থাকুন, সবাই বিজয় উল্লাস করুন এবং সত্য ন্যায়ের পথে থাকুন। অন্যায়, অবিচার এবং মন্দতাকে পরিহার করুন, অন্যায়কে সবসময় না বলুন এবং সত্য সুন্দর পথে জীবনযাপন করুন। সবাই
মঙ্গল হোক, সবার বাংলাদেশের মঙ্গল হোক, জনগণের জয় হোক, যেটা হয়েছে আজকে।